আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার সমাস ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। চতুর্থ পর্বে আমি অব্যয়ীভাব সমাস দিয়ে শুরু করব। অব্যয়ীভাব সমাস বলতে আমরা কি বুঝি? যে সমাসের সমস্ত পদের পূর্ব পদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। তো অব্যয়ীভাব সমাসকে আমরা কিছু বৈশিষ্ট্যে নির্দেশ করতে পারি। সেটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত পদের পূর্ব পদে অব্যয় থাকে। পূর্ব পদের অর্থ প্রধান, অর্থাৎ তাহলে অব্যয়ের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। ব্যাসবাক্যের শব্দ দ্বারা অব্যয়কে নির্দেশ করা হয়, অর্থাৎ এখানে ব্যাসবাক্যে কিন্তু অব্যয় থাকে না। ব্যাসবাক্যে কিছু শব্দ সেটা ব্যাসবাক্যের কিছু শব্দ সেটা অব্যয়ে পরিণত হয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করব। আমরা যদি বলি যে উপকণ্ঠ, এখানে উপ হচ্ছে অব্যয় এবং কণ্ঠ হচ্ছে, উপটা হচ্ছে পূর্বপদ, এটি হচ্ছে অব্যয় এবং কণ্ঠ হচ্ছে তার পরের পদটি পরপদটি। সুতরাং পূর্ব পদে অব্যয় রয়েছে, এজন্য এটার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। এবং উপকণ্ঠ বললে উপর অর্থ প্রাধান্য পায়। সুতরাং এটা হচ্ছে যেটা আমরা বৈশিষ্ট্য বা সংজ্ঞার ভিত্তিতে দেখলাম সে বিষয়টি। এখন এই অব্যয়টা যেটা আমি বললাম যে সেটা হচ্ছে যে এই অব্যয়টা কিন্তু এখানে আমাদের যে ব্যাস বাক্য সেখানে থাকে না। ব্যাস বাক্যের কিছু শব্দ, সেই শব্দ দ্বারা অব্যয়কে নির্দেশ করা হয়। যেমন এখানে এই যে সমীপে, সমীপেটাই উপতে পরিণত হয়েছে। সুতরাং এভাবে
অব্যয়ভাব সমাসের মধ্যে কিছু শব্দ যে অব্যয়ে পরিণত হয় সে বিষয়গুলো হচ্ছে কি, যেমন সমীপ্য, যেটা আমি উদাহরণে সমীপে যেটা আমি ব্যবহার করলাম সেটা হচ্ছে সমীপ্য, যেটা হচ্ছে নৈকট্য বুঝায়, এটা উপতে পরিণত হয়, উপ অব্যয়ে পরিণত হয়। যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ, উপকূল কুলের সমীপে, তাহলে সমীপে শব্দটাই উপতে পরিণত হচ্ছে। এভাবে কোন শব্দগুলো কোন কোন অর্থে অব্যয়ে পরিণত হচ্ছে সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। যেমন বিপসা বা পৌনপুনিকতা, পতি বা অনু অব্যয়ে পরিণত হচ্ছে। যেমন দিন দিন হয়ে যাচ্ছে প্রতিদিন, একটা দিন এখানে পতিতে পরিণত হচ্ছে, প্রতিজনে, জনে জনে প্রতিজনে। এভাবে আমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেমন অভাব সেটা নীর হয়ে যাচ্ছে, শ্রীর অভাব সেটা হয়ে যাচ্ছে বিশ্রী। তারপর রয়েছে সাদৃশ্য, সেটাও উপতে পরিণত হয়। যেমন বনের সদৃশ উপবন, উপভাষা ভাষার সদৃশ। তাহলে এখানে আমি যে বিষয়টা বললাম যে সমস্ত পদের পূর্ব পদে অব্যয় হচ্ছে এবং অব্যয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে, এজন্য এটার নাম হচ্ছে অব্যয়ভাব সমাস। এবং তবে ব্যাসবাক্যে অব্যয়টা থাকে না, ব্যাসবাক্যের কিছু শব্দ দ্বারা অব্যয়কে নির্দেশ করা হয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখলে এখানে হয়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, অতিক্রান্ত হয়ে যাচ্ছে বেলাকে অতিক্রান্ত হয়ে যাচ্ছে উদ্বেল, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখলে হবে। যেমন ক্ষুদ্র উপ অর্থে ব্যবহৃত হয়েছে, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, মানে এখানে উপটা হচ্ছে ক্ষুদ্র অর্থে, ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। এখন কোন কোন শব্দগুলো কোন কোন অব্যয়ের জন্য ব্যবহৃত হচ্ছে সে বিষয়গুলোই আমাদের এখানে খেয়াল রাখতে হবে। পশ্চাৎ অনু হয়ে যাচ্ছে বিরোধ, প্রতি হয়ে যাচ্ছে যেমন বিরুদ্ধবাদ প্রতিবাদ। পর্যন্ত আ হয়ে যাচ্ছে কর্ণ পর্যন্ত আকর্ণ। প্রতিনিধি অর্থে প্রতি হয়ে যাচ্ছে, যেমন ছবির প্রতিনিধি প্রতিচ্ছবি, এখানে প্রতি হচ্ছে প্রতিনিধি, প্রতি দ্বারা প্রতিনিধিকে অর্থ প্রকাশ পাচ্ছে। এবং বিভিন্ন যে শব্দগুলো কি কি অব্যয়ে পরিণত হচ্ছে সেই বিষয়টি এখানে আমাদের খেয়াল রাখতে হবে। আমি এখন একটি উদাহরণের মাধ্যমে এটা শেষ করব। পরিপূর্ণ, এখানে পরিটা সমগ্র, এই সমগ্রটাকেই এই পরিতে পরিণত হচ্ছে এবং সমগ্রটাকে পরিবর্তন হচ্ছে এবং পরিপূর্ণ। এই এখানে যে বিষয়টি সমগ্র পূর্ণ পরিপূর্ণ, এই সমগ্রটাই এখানে অর্থে পরিতে পরিণত হয়েছে, যে কথাটি আমি আগে বললাম। এভাবে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে যাব বহুব্রীহি সমাসে। বহুব্রীহি হচ্ছে যে সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ, সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে যদি অন্য কোনো পদকে বোঝায়, সেটাই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। যে সমাসের সমস্ত পদে পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি কথাটির বহুব্রীহি
বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। এখানে বহু ধান না, বহু ধান আছে যা, তাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে সেই সমস্ত পদের শাব্দিক, সমস্ত পদেরকে সরাসরি না বুঝিয়ে সেটা গুণ হিসাবে, বিশেষণ হিসাবে ব্যবহৃত হবে। অর্থাৎ পূর্বপদ ও পরপদের অর্থ প্রধান না হয়ে সে দুটো মিলিয়ে তৃতীয় কোনো বৈশিষ্ট্যকে নির্দেশ করা হবে, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। সুতরাং পূর্বপদ এবং পরপদ কারো অর্থই প্রাধান্য পাচ্ছে না, তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। এখন আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করব। এখানে যে আমরা দেখব যে আমি যদি লিখি অল্প প্রাণ, এখানে অল্প হচ্ছে পূর্বপদ, প্রাণ হচ্ছে পরপদ, কিন্তু অল্প এবং প্রাণ কাউকে না বুঝিয়ে অল্প প্রাণ যার, তাকে বোঝানো হয়েছে। অর্থাৎ পূর্বপদ এবং পরপদ ভিন্ন অন্য কোনো পদকে বোঝানো হয়েছে। যে যাকে বোঝানো হয় সে এখানে উজ্জ্ব থাকে, তার একটা গুণকে এখানে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব যে বহুব্রীহি সমাসের যে প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদগুলো। এখানে প্রথমেই আমরা দেখব যে সমানাধিকরণ বহুব্রীহি। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ, সেটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। এখন আমরা বহুব্রীহির প্রত্যেকটা যে শ্রেণীবিভাগ রয়েছে সে প্রত্যেকটা আমরা ধরে ধরে এখানে বিশ্লেষণ করব। আমি পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে সমাসটাকে আমাদের একটু বিশ্লেষণ করে করতে হবে, আমি বারবার বলছি। আর যদি আমরা আমাদের কেন বারবার সমাস পড়তে হবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি আমার ক্লাসগুলো করাচ্ছি, যে আমরা বিস্তারিতভাবে যদি শিখতে পারি তাহলে সে বিষয়টা আমাদের আত্মস্থ হবে। প্রথমেই সমানাধিকরণ বহুব্রীহি, সেটা হচ্ছে কি কম বক্ত কম বক্ত যদি আমরা ব্যাসবাক্যে আমরা পরিণত করি তাহলে আমরা দেখব যে এখানে কম বক্ত যার, তার মানে কমটা হচ্ছে
কি বিশেষণ আর বক্তা হচ্ছে বিশেষ্য। সেটাই বলেছে সমানাধিকরণ, যে পূর্বপদ যদি বিশেষণ এবং পরপদ যদি বিশেষ্য হয় তাকে সমানাধিকরণ বলে। তবে এই কম বক পুরো শব্দটি দ্বারা বিশেষ্য কে বোঝানো হচ্ছে না, কম বক যার, তার মানে হচ্ছে পুরোটাকে মিলে বিশেষণ হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি যার গুণটা প্রকাশ করা হচ্ছে সে এখানে উজ্জ্বল, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখব বেধিকরণ বহুব্রীহি। পূর্বপদ এবং পরপদ বিশেষ্য হলে, যেমন বিনা পানি, বিনাও বিশেষ্য, পানিও হচ্ছে বিশেষ্য। এখানে পানি মানে হচ্ছে হাত, পয়াকার, মূর্ধন্য নয়ে রস্বইকার, বিনা পানিতে যার। সুতরাং এখানে বিনা বিশেষ্য, পানি মানে হাতও বিশেষ্য, এবং দুটো মিলিয়ে একজন ব্যক্তির কে বোঝানো হয়েছে, এবং একজন ব্যক্তির সে বিশেষণের ব্যাপার, তার বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। সুতরাং দুটো বিশেষ্য হলো দুটো মিলিয়ে কিন্তু বিশেষণকে নির্দেশ করে সে বিষয়টি। এখানে বিনা পানিতে যার, অর্থাৎ যার হাতে বিনা আছে, এখানে কিন্তু সে বিনার অর্থ না বুঝিয়ে, পানির অর্থ না বুঝিয়ে একজন হিন্দুদের একজন দেবীকে, সরস্বতীকে বোঝানো হয়েছে, যে তার হাতে বিনা রয়েছে, তার বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে বিষয়। নদী মাতৃক, নদী মাতা যার, এখানে নদী এবং মাতা অর্থকে না বুঝিয়ে একটি দেশকে বোঝানো হয়েছে, যেমন বাংলাদেশকে। নদীমাতৃক দ্বারা নদীর অর্থ, মাতৃক অর্থ না বুঝিয়ে একটি দেশকে বোঝানো হয়েছে, সেই দেশটির কিছু বৈশিষ্ট্যকে নির্দেশ করা হয়েছে। এরপর যে দেখব আমরা যে ব্যতিহার বহুব্রীহি, পরস্পর সাপেক্ষ ক্রিয়া বোঝালে এই শব্দের পুনরুক্তি দ্বারা যে বহুব্রীহি সমাস হয় তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। যেমন কানাকানি, কানে কানে যে কথা, কোলাকুলি, কোলে কোলে যে মিলন। এরপরে মধ্য পদলোপী বহুব্রীহি। মধ্য পদলোপীর বিষয়টা যে আমি আগের ক্লাসে বলেছিলাম যে এটা একটা প্রকরণ যেটা বিভিন্ন সমাসের হতে পারে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেও রয়েছে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে, কর্মধারায় সমাসের ক্ষেত্রেও রয়েছে। আবার এখানে আমরা যেটা পেলাম আর কি, সেটা হচ্ছে যে বহুব্রীহির ক্ষেত্রেও বিষয়টি রয়েছে। সুতরাং মধ্যপদ, যেটা আমি আলোচনা করেছিলাম আগের ক্লাসে, যে মধ্য মাঝখানের পদটি যদি লোপ পায় তাকে মধ্য পদলোপী বহুব্রীহি বলা হয়। যেমন গজের ন্যায় আনন যার গজানন, মৃগের ন্যায় লোচন যার মৃগ লোচন। তো বিষয়টা হচ্ছে এখানে এই যে এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে মৃগলোচন দ্বারা মৃগলোচনকে না বুঝিয়ে অন্য কাউকে বোঝানো হয়েছে, যাকে বোঝানো হয়েছে সে এখানে উজ্জ্বল রয়েছে। আর একটা মৃগের ন্যায় লোচন, এখন এখানে যদি আমি মৃগলোচনকে আমি এভাবে ব্যাস বাক্য নির্ণয় করি যে মৃগের ন্যায় লোচন, তাহলে কিন্তু হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কি, তখন কিন্তু এটা হয়ে যাবে কর্মদ্বারায় সমাসের অন্তর্গত, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে তখন উপমান কর্মদ্বারায় হয়ে যাবে। এখানে যার শব্দটি যোগ করার ফলে কিন্তু এটা বহুব্রীহি সমাস হয়ে যাচ্ছে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এবং সমাসের ক্ষেত্রে যে বিষয়টি যে ব্যাস বাক্যের উপর নির্ভর করেই কিন্তু সেই সমস্ত পদের অর্থটি নির্দেশ হচ্ছে। সুতরাং একটি সমস্ত পদের ব্যাস বাক্য ভিন্নতায় ভিন্ন সমাসের অন্তর্ভুক্ত
হতে পারে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে রয়েছে সংখ্যাবাচক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের সমস্ত পদের পূর্বপদের সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য, তবে পূর্বপদ এবং পরপদ মিলে বিশেষণ বোঝায়, তাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি। সুতরাং এই বিষয়টা আমরা একটু বোর্ডে বিশ্লেষণ করি। তাহলে এখানে আমরা এখানে সংখ্যাবাচক শব্দ পেলাম এবং পরপদ রাস্তা, এটা আমরা পেলাম কি বিশেষ্য, বাট এই দুটোকে মিলিয়ে হচ্ছে বিশেষণ, সেই বিষয়টি চৌরাস্তার মিলন যেখানে। এখন এটা কিন্তু আমরা অন্যভাবেও সমাস নির্ণয় করতে পারি। আমরা যদি বলি চৌরাস্তার সমাহার, তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে, সেটা বহুব্রীহির মধ্যে অন্তর্ভুক্ত হবে না, সেটা হয়ে যাচ্ছে কি সমষ্টি অর্থে, সেটা হয়ে যাচ্ছে তখন দ্বিগু সমাস। সুতরাং এটিকে আমরা দুটো সমাসের অন্তর্ভুক্ত করতে পারি, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের যদি আমরা একটু চিন্তা করি এবং সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো নির্ণয় করি, তাহলেই কিন্তু বিষয়টি আমাদের কাছে কি হয়ে যাবে, আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। নৈ বহুব্রীহি, নৈ বহুব্রীহি হচ্ছে নয় বা নৈ বহুব্রীহি, নাবোধক অব্যয় পদের সাথে বিশেষ্য পদের সমাস হলে তাকে নৌ বহুব্রীহি, নৈ বহুব্রীহি বলে। যেমন অনাশ্রিত, নেই আশ্রয়, যার। এখন এখানে যে বিষয়টি আমরা কিন্তু তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে নৈ তৎপুরুষ সমাস, তো এখানে অব্যয়ের বিষয়টি এসে যায়। সুতরাং অব্যয় বিষয়টি আসলে কিন্তু আমরা অনেকে চিন্তা করতে পারি যেটি অব্যয়ভাব সমাস হবে কি না, কিন্তু নৈ তৎপুরুষের যেহেতু পূর্বপদের প্রাধান্য পাচ্ছে, সেটা অব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস হচ্ছে না। ঠিক এখানেও নেই আশ্রয়, অনাশ্রিত, আমি যদি এভাবে নির্ণয় করি তাহলে হয়ে যাবে কি নৈ তৎপুরুষ সমাস। কিন্তু বলা হচ্ছে নেই আশ্রয়, যার। এখানে যখন আমি যার কথাটি সংযুক্ত করলাম, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে নৈ বহুব্রীহি সমাস। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। বহুব্রীহি সমাসের পর আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলে। যেমন একদিকে রোখ, যার এক রোখা, এই যে এক রোখা, এখানে যে আ সংযুক্ত হচ্ছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে প্রত্যয়ান্ত, অর্থাৎ অন্তে প্রত্যয় রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে উপমান বহুব্রীহি। বহুব্রীহি সমাসে উপমান থাকলে উপমান বহুব্রীহি সমাস হয়। যেমন তিমির কুন্তলা, তিমিরের ন্যায় কুন্তলা যার। এখন তিমিরের ন্যায় কুন্তলা যদি আমি বলি, তাও হোক,
হচ্ছে, কিন্তু তখন আমার এখানে সমাসের যে নাম সেটা হয়ে যাবে উপমান কর্মধারায় সমাসের মতো, কারণ সেখানে তখন উপমান এবং সাধারণ গুণের বৈশিষ্ট্য থাকে। কিন্তু এখানে যখন বলা হয় তিমিরের ন্যায় কুন্তলা যার, এই যে যার কথাটি সংযুক্ত করার ফলে এটা হয়ে যাচ্ছে বহুব্রীহি। সুতরাং এখানে সরাসরি তিমির কুন্তলাকে না বুঝিয়ে তৃতীয় কোনো পদ বুঝাচ্ছে, সে তৃতীয় কোনো পদকে বুঝাচ্ছে, তৃতীয় কোনো ব্যক্তির বৈশিষ্ট্যকে বুঝাচ্ছে, অর্থাৎ বিশেষণ বুঝাচ্ছে সেই বিষয়টা। এরপরে রয়েছে সহার্থক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসের সঙ্গে অর্থের স পরবর্তী শব্দ পূর্বে যুক্তে থাকে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। যেমন সহৃদয়, হৃদয়ের সঙ্গে বর্তমান সহৃদয়, সপূর্বপদ আছে, এটা হচ্ছে সহার্থক বহুব্রীহি। এরপরে রয়েছে অলুপ বহুব্রীহি। অলুপ কথাটাই হচ্ছে যেখানে বিভক্তির লোপ পাচ্ছে না, সেটা যে সমাসের ক্ষেত্রেই আসুক না কেন আমরা বলতে পারবো যে যেখানে বিভক্তির লোপ হচ্ছে না, যে বহুব্রীহি সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে অলুপ বহুব্রীহি সমাস বলে। যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এভাবে। মধ্যপদলোপীর বিষয়টি আমরা পেয়েছি এখানে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে। অন্তপদলোপী বহুব্রীহি সমাসের বিষয়টিও রয়েছে। যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের শেষ পদ লোপ পেয়ে যায় তাকে অন্তপদলোপী বহুব্রীহি সমাস বলে। যেমন পশুরি পাশের পরিমাণ যার, পশুরি পরিমাণ যার এখানে কি লোপ পেয়ে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অন্তপদলোপী বহুব্রীহি সমাস। এখন নিপাতনে সিদ্ধ হচ্ছে যেটা কোনো ব্যাকরণের নিয়মের মধ্যে পড়ছে না, সেটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ। যে বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীন নয় তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে। যেমন দ্বীপ দুই দিকে অপযার, নরাকারের পশু, যে কোনো নিয়মের মধ্যে পড়ছে না, বাট কিন্তু ওই সমাসের বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। কোনো নিয়মের মধ্যে পড়ছে না তার মানে কি কোনো নিয়মে নাই সেরকম কিন্তু বিষয়টা না। হ্যাঁ, সেটার যে সাধারণ নিয়ম রয়েছে শ্রেণীকরণের সেগুলোর মধ্যে পড়ছে না, বাট সেটাকে কিন্তু নির্দেশ করতেছে, বহুব্রীহি সমাসকে নির্দেশ করছে, সেই জন্য হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। এরপরে যে আরো যে প্রকারভেদ রয়েছে সেগুলো হচ্ছে যে প্রাদি সমাস, নিত্য সমাস, সুপসুপা সমাস, বাক্যশ্রয়ী সমাস। আমি এখানে প্রাদি সমাস এবং নিত্য সমাসটাকে একটু বিস্তারিত বিশ্লেষণ করব। সুপসুপা সমাসটাকে আমি এখানে, এটা অনেক ক্ষেত্রে আসে না, তো এটা সংজ্ঞাকারে যদি কোনো পরীক্ষায় আসে বা কোনো বিশেষ কোনো পরীক্ষা, এটা যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে হয়তো বা অন্যান্য কোনো ক্ষেত্রে আসতে পারে, সেটা হচ্ছে যে বিভক্তিযুক্ত এক পদের সাথে বিভক্তিযুক্ত আরেক পদের সমাস হলে তাকে সুপসুপা সমাস বলে। ব্যাপক অর্থে সমস্ত সমাসকে সহসুপা বা সুপসুপা পর্যায়ে ফেলতে হয়, কিন্তু বিশেষ বা সংকুচিত অর্থে এই শ্রেণীর সমাসকে মাত্র ব্যাখ্যান বা আশ্রয়মূলক সমাস গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ যদি সমস্ত সমাসই হচ্ছে সুপসুপা সমাস, কারণ বিভক্তি তো নিয়েই যে কোনো সমাস হচ্ছে, যে কোনো পদের সাথে তো বিভক্তি রয়েছে, সেই বিষয়টি তো সেটা যে ব্যাপক অর্থে সমস্ত সমাসই হচ্ছে সুপসুপা, কারণ প্রত্যেকটা পূর্বপদ পরপদ ব্যাসবাক্যের সময় বিভক্তি রয়েছে, এবং যখন সমস্ত পদ তৈরি হচ্ছে তখনও কিন্তু তার সাথে বিভক্তি রয়েছে। যেমন মধ্যরাত, রাত্রির মধ্য, সুতরাং এটাকে আমরা রাত্রির মধ্য, এটাকে আমরা সে তৎপুরুষ সমাসের মধ্যেও ফেলতে পারি। তো যাই হোক, এভাবে যদি আসে আমরা সেক্ষেত্রে বলবো
বাক্যাশ্রয়ী সমাস, এই সমাস অনেকটা বাক্যের রূপ নিয়ে বাক্যের আশ্রয়ে থাকে। সেটা যে সমাসের সমাসবদ্ধ পদগুলো একমাত্রায় লেখা হয় না, এমনকি সবসময় পদ সংযোজক চিহ্ন দ্বারাও যুক্ত করে লেখা হয় না, বরং বিচ্ছিন্নভাবে লেখা হয় সে সমাসকে বাক্য, অর্থাৎ বাক্যকে আশ্রয় করে যে সমাস সেটা হচ্ছে, যেমন বর্ষে বর্ষে আঁকো প্রতিযোগিতা সব পেয়েছির দেশ। সেই বিষয়টা ইন্দ্র রাজার কন্যা। ঠিক আছে, এই যে বিষয়টা এটা হচ্ছে বাক্যশ্রী সমাস। এরপরে আমরা যেটা সাধারণত নির্ণয় করার জন্য আসে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে কি প্রাদি সমাস। প্রথমে উপসর্গ ও পরে কৃদন্ত পদ যোগে এবং অব্যয়ের সাথে নামপদ যোগে ইহা সৃষ্ট হয়। সুতরাং এখানে আমরা যে বলতে পারি যে এটাও অনেকটা অব্যয়ীভাব সমাসের মতো, তবে সেই অব্যয়ের যে পূর্বপদটি যদি অব্যয়কে অব্যয় না হয়, অব্যয় যেটাকে নির্দেশ করা হয় সেই বিষয়টা যদি উপসর্গের মধ্যে পড়ে, উপসর্গও হচ্ছে এক ধরনের অব্যয়। সুতরাং প্রাদি সমাসকে কেউ যদি অব্যয়ীভাব সমাস লিখে আমরা কিন্তু তাকে সেটা কিন্তু কাছাকাছি চলে যায়। যাই হোক, সেটা আমরা লিখব না এখানে। সেই যে অব্যয় পূর্বপদে সেটা যদি উপসর্গ যে রয়েছে আমাদের, যে সেই উপসর্গর যে ক্লাসিফিকেশন রয়েছে তার মধ্যে পড়ে, তখন আমরা তাকে প্রাদি সমাসের মধ্যে ফেলব। যেমন অতিমাত্রা, এখানে অতি একটি উপসর্গ, অব্যয় তো এক ধরনের, উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। সুতরাং এটাকে আমরা বলবো প্রাদি সমাস। অর্থাৎ এখানে অব্যয়টা যদি উপসর্গ যে শ্রেণীবিভাগ রয়েছে তার মধ্যে পড়ে, তখন আমরা তাকে বলবো প্রাদি সমাস। আর যদি উপসর্গের মধ্যে না পড়ে তখন আমরা তাকে বলবো অব্যয়ীভাব সমাস। এটি আমাদের। আর নিত্য সমাস হচ্ছে যে সমাসযুক্ত পদের নিয়মিত ব্যাস বাক্য নেই, কেবল সমস্ত পদটি নিত্য ব্যবহৃত হয়, তাকে নিত্য সমাস কোনো নির্দিষ্ট সমাস নয়, যে কোনো সমাস যার রীতিমতো ব্যাস বাক্য নেই। হ্যাঁ, অর্থাৎ ব্যাস বাক্যর যে নিয়ম সেটার মধ্যে পড়ে না, ব্যাস বাক্যের মাধ্যমে সমস্ত পদটাকে নির্দেশ করা হয় না। ব্যাস বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে সেটা ভিন্ন অন্য কোনো পদ এনে সেই সমাসটাকে পরিপূর্ণ করতে হয়, সেটাই হচ্ছে নিত্য সমাস। এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করি। আমরা এখানে দেখব যে স্থানান্তর, এই যে অন্য স্থান, এখানে কিন্তু এটির সমস্ত পদ তৈরি করার জন্য এখানে যে অন্তর যে রয়েছে সেটা কিন্তু নাই, সেটা আমাদের নিয়ে আসতে হচ্ছে। তার মানে এখানে অন্য স্থান, এখানে নিয়মিত ব্যাস বাক্য নেই, এটাই হচ্ছে নিত্য সমাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ পর্বের মাধ্যমে আমি আমার সমাস ক্লাসেরটিকে শেষ করলাম। সমাসের অর্থাৎ আমার সমাস বাংলা দ্বিতীয় পত্রের সমাসের পুরো বিষয়টিকে আজকে শেষ করলাম। আবার নতুন কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।